দেশের ৩০,০০০ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আমি সামগ্রিকভাবে যদি বলি প্রায় ৩০,০০০ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা রাস্তায় আছেন। ইতিমধ্যে তারা পুলিশের পিটুনি খেয়েছেন, ঘোষণা দিয়েছেন আজ থেকে, মানে আমি যখন কথা বলছি আজ থেকে তারা তাদের দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন, মানে আমরণ অনশনে যাচ্ছেন। এর আগে তারা খালি থালা বাসন হাতে নিয়ে ঢাকায় বুক মিছিল করেছেন, পুলিশের পিটুনি খেয়েছেন, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড, এইসব ঘটনা ঘটেছে, সেগুলো আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, যাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণের একটি অবকাঠামো তৈরি করে দেওয়া, যাদের হাতে আমরা ছেড়ে দিয়েছি যে তারা আমাদের সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, সেই শিক্ষকরা যখন রাস্তায় আন্দোলনে নামে বা সেই শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়, খালি থালা হাতে ভুক মিছিল করতে হয়, পুলিশের পিটুনি খেতে হয় এবং সর্বশেষ আমরণ অনশনের ঘোষণা দিতে হয়, সেটি একজন সাধারণ নাগরিক হিসাবে যার ন্যূনতম বিবেক বোধ আছে, বিবেচনা বোধ আছে, তার জন্য এটি অত্যন্ত লজ্জার একটি ঘটনা হবার কথা। আমি জানি না আমাদের সরকার এই বিষয়টি নিয়ে তারা কিভাবে ভাবছেন, বা তারা আদৌ এটিতে কোনো বিব্রত বোধ করেন কিনা বা কোনো লজ্জা পান কিনা। পত্রিকার খবরে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, কিংস পার্টি হিসাবে পরিচিত এনসিপি, জামাত ইসলামী, আরও বেশ কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী তারা সংহতি প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকও করেছেন, আশ্বাস দিয়েছেন তারা ক্ষমতায় গেলে তাদের এইসব দাবি দাওয়া মেনে নেবেন। কিন্তু হতে পারতো যে যেহেতু এই রাজনৈতিক দলগুলো, আমি যাদের নাম উচ্চারণ করলাম, যে এই দলগুলো প্রত্যেকে হচ্ছে বর্তমান সরকারের ক্ষমতার পার্টনার, তারা ক্ষমতার অংশীদার, তারা স্টেক হোল্ডার। সো ক্ষমতার যেহেতু তারা স্টেক হোল্ডার, তারা সরকারের সঙ্গে বসে সরকারকে চাপ দিয়ে এদের দাবি দেওয়া মানার ব্যাপারে একটি রিয়েলিস্টিক একটি পদক্ষেপ তারা কেন নিলেন না বা কেন নিচ্ছেন না, সে প্রশ্নটি আমার মনে জেগেছে। কিংবা এনসিপি, আমি একটি ইউটিউব চ্যানেলে হাসনাতের একটা বক্তব্য শুনছিলাম, বা আরও কারো বক্তব্য শুনছিলাম, তারা একেবারে সরকারকে মুনাফেক টোনাফেক বলে, এটি একটি লজ্জার ঘটনা বলে অনেক জ্বালাময় বক্তৃতা তারা করেছেন। কিন্তু তারাই বা কেন প্রধান উপদেষ্টার সঙ্গে বসে বা সরকারের সঙ্গে বসে এই বিষয়টি ফয়সালা করার কোনো চেষ্টা করেননি? কেন এই শিক্ষকদের আমরণ অনশনের কর্মসূচির মতো এরকম চরম কর্মসূচি ঘোষণা করতে হলো? দর্শক, আমরা যদি একটু তাকাই যে আসলে শিক্ষকদের দাবি দাওয়াগুলো কি, শিক্ষকরা কেন আন্দোলন করছেন, একেবারে সিম্পল। তাদের তিনটি দাবি। একটি দাবির মধ্যে তাদের রয়েছে বাড়ি ভাড়া ভাতা, যে হাউস রেন্ট অ্যালাউন্স, সেটি তারা দাবি করছেন 20%। এখন তারা 1,000 টাকা করে পান। এখন আপনিই বলেন যে একজন শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের কেউ বিভাগীয় শহরে আছেন, কেউ জেলা শহরে চাকরি করেন, আবার কেউ মফস্বলে চাকরি করেন, কিন্তু এই যে 1,000 টাকা বাড়ি ভাড়া ভাতা, এই দিয়ে তার কি হয়? তার চিকিৎসা ভাতা আছে মাত্র 500 টাকা। তারা দাবি করছেন যে এই চিকিৎসা ভাতাটা 1,500 টাকা করতে হবে। আচ্ছা, আপনি বলুন তো যে একজন শিক্ষককে যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের ফি দিতে হয় কত? একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যদি যেতে হয়, তার ফি কত? বাংলাদেশে তো যে কোনো চিকিৎসকরা মানে অনেকগুলো টেস্ট, যে ডাক্তারের কাছে গেলেই নাকি অনেক টেস্ট লিখে দেন, সেই টেস্টের খরচ কত? আমি জাস্ট এই বিষয়গুলো খুব সহজভাবে আমি এইভাবে ভেবেছি, আমার ভাবনাগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তারা উৎসব ভাতা চেয়েছে 75%, তার যে বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারির। তারা এর আগে 25% পেতেন, মাঝখানে বোধহয় 50% করা হয়েছে। এখন বেসিক স্যালারি, আমরা কিন্তু অন্যান্য চাকরিতে, সরকারি চাকরিতে বা প্রাইভেট সেক্টরের অন্যান্য চাকরিতে বোনাস কয়টা পান, মানে মূল বেতনের 1টা 2টা মানে কত গুণ পান, সে আলোচনা শুনি। আর এখানে কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে আমরা শুনছি পার্সেন্টেজ, তার শতাংশ। তারা 25% পেতেন, 50% পান, তারা 75% চাচ্ছেন। এখন এই যে দাবি দাওয়াগুলি, এর মাঝখানে দেখলাম যে সরকার বাড়ি ভাড়া ভাতার ব্যাপারটি তারা একটা পার্সেন্টেজ, প্রথম 500 টাকা বাড়ানোর একটা প্রস্তাব দিয়েছিলেন, পরে সেটাকে পার্সেন্টেজ হারে করে 5% তারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন, এবং ন্যূনতম
2000 টাকা, অর্থাৎ মানে মিনিমাম বাড়ি ভাড়া ভাতা তারা আগে যেখানে 1000 টাকা পেত 2000 টাকা, তো 5%। এখন সেই 5% আসলে তার যে বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারির আনুপাতিক হারে। শিক্ষকরা সেটি মানেননি, তারা বলছেন যে না, তারা আসলে 20% চান। এখন এই যে তাদের দাবি দেওয়াগুলি, সেই দাবি দেওয়াগুলো কেবল আমরা মানে 20%, 15% বা 1500 টাকা, 75%, ঠিক এইভাবে শুনে হয়তো আমরা এর ঠিক সমস্যার খুব গভীরে যেতে পারবো না। আমরা তাদের বেতন কাঠামোটার দিকে যদি একটু তাকাই, যে তারা আসলে কত টাকা বেতন পান। আমি আমার অনেক শিক্ষক বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। আমার অনেক বন্ধুরাই বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় তারা শিক্ষকতা করেন। তারা বলছিলেন যে হাই স্কুলগুলোতে বা সহকারী শিক্ষক হিসাবে যারা নিয়োগ পান, তাদের মানে ইনিশিয়াল তাদের এন্ট্রি বেতনটা হচ্ছে 12,500 টাকা। তার মধ্যে তারা 1000 টাকা বাড়ি ভাড়া পান, আর 500 মানে বিশেষ 500 টাকা চিকিৎসা ভাতা পান, আর বিশেষ প্রণোদনা 1000 টাকা পান। এই সব কিছু মিলিয়ে আবার সেখান থেকে তাদের মূল বেতন থেকে অবসর কল্যাণ ট্রাস্টের 10% কেটে নেওয়া হয়। ফলে তিনি যে বেতনটি পান একজন সহকারী শিক্ষক, সেটি হচ্ছে 13,750 টাকা। একজন কলেজের শিক্ষক, তার মানে এন্ট্রি, তার বেসিক স্যালারি হচ্ছে 22,000, ওই কাটাকুটি করে তিনি 22,300 টাকা বেতন পান। যিনি বিভাগীয় শহরে চাকরি করেন, যিনি গ্রামের স্কুলের চাকরি করেন বা গ্রামের কলেজে চাকরি করেন, তাদের বেতন কাঠামোটা মোটামুটিভাবে এই। সেখানে হয়তো সিনিয়র জুনিয়র হিসাবে আরেকটু মানে চাকরির বয়স অনুসারে হয়তো একটু এদিক সেদিক আছে। আমি ঠিক বেসিক জায়গাটা থেকে গেলাম। এখন এই যে 12,500 টাকা কিংবা 22,300 টাকা একটি মানে একজন শিক্ষকের, যে শিক্ষক যদি সিঙ্গেল হন তাহলে একটি কথা, কিন্তু সিঙ্গেল হলেও তো বাংলাদেশের বাস্তবতায় তাকে তার ফ্যামিলি দেখতে হয়, বাবা মা দেখতে হয়, আত্মীয় স্বজনের দিকে তাকাতে হয়, আর যাদের সংসার আছে তাদের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, আনুষঙ্গিক খরচ, চিকিৎসা খরচ, নিজের চিকিৎসা খরচ, এইসব কিছু মিলিয়ে এই টাকার মধ্যে কিভাবে জীবন নির্বাহ করা, মানে একটা স্বাভাবিক সুস্থ জীবন নির্বাহ করা কিভাবে সম্ভব। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের যে ইনফ্লেশনের অবস্থা, দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, কিংবা সামাজিক আর্থসামাজিক যে অবস্থা বর্তমানে আছে, সেই সব কিছু বিবেচনা করলে এই টাকায় একজন শিক্ষক তার মানসিক প্রশান্তি নিয়ে তিনি জীবনযাপন করতে পারেন কিনা। আর তিনি যদি মানসিক জীবনযাপন প্রশান্তি নিয়ে করতে না পারেন, তাহলে তিনি আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে কি শিখাবেন, কি পাঠদান করবেন, কি শিক্ষা দেবেন, তার মনোযোগটা কি সেখানে থাকবে? তাহলে আমরা এই যে এই জায়গার মধ্যে তারা এই যে 25% মানে উৎসব ভাতাটাকে 75%, সেটি তো সারা বছরের না, দুটা ঈদ বছরে হয়তো দুটা ঈদের সময়কার এই ইয়েটা তারা চাচ্ছেন 75% বা 75% উৎসব ভাতাটা পাচ্ছেন বেসিক স্যালারির। এইটি নিয়ে সরকারের এত গড়িমসি, তারা ক্যালকুলেটর ধরে আঙ্গুলের কড়ায় গুনতে হিসাব গুনছেন কত টাকা বাড়তি লাগবে বাজেটে, সেই টাকা কোত্থেকে আসবে, এত কিছু সরকার কত দিকে কত টাকা খরচ করে ফেলে না। কিন্তু শিক্ষকদের এই জায়গাটায় এসে সরকার একেবারেই মানে পুরো কঞ্জুস হয়ে উঠেছেন। আমার এক বন্ধু, শিক্ষক বন্ধু, তিনি আমাকে হিসাব করে দেখাচ্ছিলেন যে আমাদের একজন সহকারী শিক্ষক, তিনি চাকরিতে ঢুকে 13,750 টাকা পান, তার এই যে ভাতাটা আছে সেই সব মিলিয়ে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন, খুব সাধারণ, আমি গার্মেন্টসের কোনো ম্যানেজার লেভেলের, সুপারভাইজার লেভেলের সেদিকের কথা তিনি বলেননি, তিনি একেবারে লেবার লেভেলে, সাধারণ লেভেলে একজনের কথা বলছিলেন যে তারা মোটামুটি লেভেলে যাদেরকে, তাদের ন্যূনতম মজুরি হচ্ছে 12,500 টাকা। আর আমার একজন সহকারী শিক্ষকের বেতন হচ্ছে 13,750 টাকা। গার্মেন্টস শ্রমিক যিনি একটু বাড়তি মানে ওভারটাইম করেন বা অন্যান্য ধরনের কাজ করেন, তার কর্মস্থলে তিনি প্রতি মাসে 15,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কিন্তু সহকারী শিক্ষকের কিন্তু এর বাইরে আর কোনো তার স্কুলে ইনকাম নেই। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ওরা তো প্রাইভেট টিউশনি করে। সব শিক্ষকের পক্ষে প্রাইভেট টিউশনি করা সম্ভব হয় না। আবার সব সাবজেক্টেরই প্রাইভেট টিউটরিংয়ের কোনো স্কোপ নাই। আবার আমরা ওই প্রাইভেট পড়ানোর বিষয়টাকে এনে সেটিকে আমরা জাস্টিফাইড করবো কেন? আমরা তো সেটার বিরোধিতাই করি। আমরা যদি বিরোধিতাই করি তাহলে তো আমাকে, আমার শিক্ষককে সেই সুবিধাটা দিতে হবে যাতে তিনি প্রাইভেট টিউটরিংয়ের দিকে ঝুঁকে না পড়েন। তাইলে আমি খুব লজ্জা পাচ্ছিলাম আমার বন্ধুটি যখন এইভাবে একজন গার্মেন্টস শ্রমিকের বেতনের সঙ্গে হিসাব করে দেখাচ্ছিলেন যে একজন স্কুলের সহকারী শিক্ষক একজন গার্মেন্টস শ্রমিকের চাইতে
কম বেতন পান। আমি গার্মেন্টস শ্রমিকের প্রতিও সম্মান রাখছি, শ্রদ্ধা রাখছি। তারা আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন। কিন্তু একজন শিক্ষক, তার শিক্ষার যে জায়গা, তার প্রস্তুতির যে জায়গা এবং তার এই চাকরিটা পাওয়ার জন্য, চাকরিটা করার জন্য তার যোগ্যতার যতটুকু জায়গায় যেতে হয়, একজন গার্মেন্টস শ্রমিকের কিন্তু অতটা পরিশ্রম করতে হয় না, অতটা জায়গায় তাকে যেতে হয় না। তাহলে একজন গার্মেন্টস শ্রমিকের চাইতেও আমি একজন শিক্ষককে যদি কম বেতন দেই বা কম আর্থিক বেনিফিট, সুযোগ সুবিধা দেই এবং দিয়ে আমি আশা করি যে এই শিক্ষক আমার জাতির একটা ভবিষ্যৎ, একটা চমৎকার মেধাবী একটা প্রজন্ম গড়ে তুলবে, আমার সন্তানের ভবিষ্যৎ তার হাতে একেবারে ফকফকা হয়ে গড়ে উঠবে, সেটি কি একটু বেশি চাওয়া হয়ে যায় না? দর্শক, আমি মনে করি এই যে শিক্ষকরা আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছেন, এটি জাতি হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমাদের সবার জন্য লজ্জার। আমি আশা করব আমাদের পলিটিশিয়ানরা যারা তা সংহতি প্রকাশ করেছেন, তারা নিজেরা উদ্যোগী হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে, সরকারের সঙ্গে বসবেন, বসে এই বিষয়টি ফয়সালা করার চেষ্টা করবেন, উদ্যোগ নেবেন এবং আমাদের এই শিক্ষকদের যে ন্যায্য দাবি, আমাদের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি বলেছেন যে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নাও। যদি তাই হয় তাহলে আপনাদের অ্যাক্সেস আছে, আমি আপনাদেরও পরিবর্তন, কারণ এই সরকার আসলে নন রেসপন্সিভ গভর্নমেন্ট। এই সরকারের মাথায় জনগণ, দেশ, মানুষ, শিক্ষক এইসব কোনো কিছু নেই, তাদের এজেন্ডা অন্য জায়গায়, ফলে তারা অন্য কিছুতে ব্যস্ত। এবং এই কারণে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো, আমি গণমাধ্যমের কাছে আহ্বান জানাবো, আপনারা উদ্যোগ নিন, আপনারা তাদের পক্ষে আরও বেশি জনমত গঠন করুন এবং পলিটিক্যাল পার্টি যারা আছেন তারা সরকারের সঙ্গে বসুন, চাপ সৃষ্টি করুন, আমার শিক্ষকদেরকে আমরণ অনশনের কর্মসূচিতে বসে থাকতে দিবেন না। তাদেরকে সসম্মানে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার পথ করে দিন। রাজনৈতিক দলগুলোর কাছে আমার এই আবেদন।